দেশের একটা বড় জনগোষ্ঠী এবং তারা বাংলাদেশকে তাদের একজন ক্লোজ ফ্রেন্ড হিসাবে বিবেচনা করে। আর পুরো শেখ হাসিনার আমলে প্রায় 16 বছরে একবারের জন্য ওরা কোনো ইলেকশন অবজারভার টিম পাঠায়নি। উনি বলছেন, আইবার সিজাব বলেছেন যে উনি সর্বত্র পজিটিভ ফিলিং, ইলেকশন নিয়ে পজিটিভ ফিলিং, এনথুসিয়াজম দেখছেন। কারণ হিসেবে উনি বলেছেন আগের 3টি পার্লামেন্টারি ইলেকশন ক্রেডিবল হয়নি। উনি ইলেকশন প্রিপারেশন, লেভেল প্লেইং ফিল্ড বিষয়ে জানতে চেয়েছেন এবং একটা বিষয়, এই পুরো আলোচনায় আওয়ামী লীগ বিষয়ে কোনো আওয়ামী লীগ বা আওয়ামী লীগের পার্টিসিপেশন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা হয়নি। গণভোট নিয়ে কথা হয়েছে। বলেছেন যে ইউএস ভোট খুবই ইম্পর্টেন্ট। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি অ্যাম্বাসাডার উনি বলেছেন যে ইউএস ভোটটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এর মাধ্যমে খুবই ইম্পর্টেন্ট এবং প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে। আর আইবার সিজাব আবার বলেছেন যে ইলেকশন অফ মিশন, তাদের যে ইলেকশন অবজারভার যে মিশন, এটা এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। ওরা সব জায়গাগুলোকে মনিটর করবে। তারা ইলেকশন বড় বড় পলিটিক্যাল পার্টির সাথে কথা বলবে, অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে কথা বলবে। আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন যে, চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুস বলেছেন যে উনি ইউরোপিয়ান ইউনিয়নকে আশ্বস্ত করেছেন যে ভোট, আগামী যে ইলেকশনটা এবং গণভোট খুব সুচারুভাবে সম্পন্ন হবে। এটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল, পিসফুল এবং এটা একটা ফেস্টিভ ইলেকশন হবে। তিনি বলেছেন ইন্টারিম গভর্নমেন্ট এবং ইলেকশন কমিশন পুরোপুরিভাবে প্রিপেয়ার্ড আছে ইলেকশন ও গণভোটের জন্য, যাতে এটা সুচারুভাবে সম্পন্ন হয়। চিফ অ্যাডভাইজার বলেছেন লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। এটা নিয়ে উনি কোনো সমস্যা দেখছেন না। তিনি বলেছেন এটা তেমন কোনো সমস্যা হবে না। প্রফেসর ইউনুস ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন এই ইলেকশন অবজারভেশন মিশন পাঠানোর জন্য। এটা সুষ্ঠু নির্বাচনের জন্য এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরের জন্য খুবই ইম্পর্টেন্ট তিনি বলেছেন। চিফ অ্যাডভাইজার বলেছেন দেশের ভালনারেবল ভোটিং সেন্টারগুলোতে বডি অন ক্যামেরা থাকবে। আপনারা জানেন সিকিউরিটি ফোর্সের কাছে বডি অন মানে বডিতে লাগানো থাকবে ক্যামেরা। ওইটা দিয়ে মনিটর করা যাবে যে কোথাও কোনো ট্রাবল হচ্ছে কিনা, কোনো ধরনের কোনো ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোথাও ডিটোরিয়েট হচ্ছে কিনা। এবং এটা একটা সেন্ট্রালি একটা অ্যাপের মাধ্যমে যুক্ত থাকবে। ফলে সেন্ট্রালি উপজেলা, জেলা, ডিভিশন এবং একদম ঢাকার থেকেই খুব সহজে মনিটর করা যাবে কোথায় কি হচ্ছে। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে, তারা তখন এই র্যাপিড রেসপন্স করতে পারবেন। আর ইএস ভোটের বিষয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইএস ভোটের জন্য ক্যাম্পেইন করবে এবং করছে এবং এর বিষয়ে অ্যাওয়ারনেস বিল্ড আপ করবে। এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এই টপ লিগাল এক্সপার্টরা বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট এই বিষয়ে ইন্টারিম গভর্নমেন্ট লিগাল ওপিনিয়ন নিয়েছিল এবং এই বিষয়ে টপ লিগাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন যে ইন্টারিম গভর্নমেন্ট ইয়েস ভোট চাইতে পারে, এই বিষয়ে কোনো লিগাল প্রতিবন্ধকতা নাই। প্রফেসর ইউনুস বলেছেন দেশের সর্বত্র এখন ইলেকশনের জোয়ার চলছে, তবে ফর্মাল ক্যাম্পেইন শুরু হবে। আপনারা জানেন যে জানুয়ারির 22 তারিখে ফর্মাল ক্যাম্পেইন হবে। আর উনি বলেছেন ইউএর অবজারভার প্রেরণ হচ্ছে বাংলাদেশের ইলেকশনের জন্য একটা বড় এন্ডোর্সমেন্ট এবং এটা বাংলাদেশের আমি একটু আগেই বলেছি একটা ডেমোক্রেটিক উত্তরণের জন্য খুবই প্রয়োজনীয়। ইলেকশনের জন্য উনি বলেছেন যে মেজর চ্যালেঞ্জ হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে যেই ধরনের সোশ্যাল মিডিয়া ব্যবহার করে আপনারা জানেন যে খুব ম্যাসিভ মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন ছড়ানো হচ্ছে এবং এইটা দিয়ে অনেক ক্ষেত্রে ভায়োলেন্স ইনস্টিগেট করা হচ্ছে। তাছাড়া পতিত স্বৈরাচারের লোকেরা ইলেকশন ডিসরাপ্ট করার চেষ্টা করবে, তবে সিকিউরিটি ফোর্সেস পুরোপুরি রেডি থাকবে যে কোনো চ্যালেঞ্জ ফেস করার জন্য, তারা অলরেডি রেডি আছে। প্রফেসর ইউনুস বলেছেন ওমেন এবং ইয়াং পিপলদের মধ্যে ভোটের জন্য খুবই এনথুসিয়াজম লক্ষ্য করা যাচ্ছে এবং খুবই হাই এনথুসিয়াজম এবং আসন্ন নির্বাচনে উনি আশা করছেন খুবই ভালো টার্ন আউট হবে। এই ছিল আজকের মিটিং, মানে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ ইলেকশন অবজারভারের সাথে মিটিং এর মূল ডিসকাশনের বিষয়বস্তু। এছাড়া আকি আবের সাথে ওনার একটা মিটিং হয়েছে এবং সেই বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি উনি কথা বলবেন। আর তারপরে যে কথা বলবেন
ইয়ের বিষয়ে কিছু ভায়োলেন্সের বিষয়ে আমাদের ফয়েজ আহমেদ সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি বলবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে ইতিমধ্যে আমাদের প্রেস সেক্রেটারি সাহেব উনি বলেছেন যে আকি আবে উনি হচ্ছেন জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে, তার স্ত্রী। আপনারা জানেন যে শিনজো আবে 2022 সালে উনি অ্যাসাসিনেটেড হয়েছিলেন। তো তার স্ত্রী উনি একটা প্রতিনিধি দলকে নেতৃত্ব দিচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশে, এবং এনকারেজমেন্ট অফ সোশ্যাল কন্ট্রিবিউশন নামে একটা ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের কাজে উনি বাংলাদেশে এসেছেন। উনি আজকে মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং ওনার স্বামীর সাথে মাননীয় প্রধান উপদেষ্টার খুবই আন্তরিক সম্পর্ক ছিল এবং তাদের সম্পর্কে স্মৃতিচারণ করেছেন। এবং উনি আসলে আজকে আমাদের প্রধান উপদেষ্টার কাছে আসলে জানতে চেয়েছিলেন যে নির্বাচন পরবর্তী আসলে উনি সময় কীভাবে কাজ করবেন বা ওনার পরিকল্পনা সম্পর্কে। আমাদের প্রধান উপদেষ্টা ওনাকে জানিয়েছেন যে উনি মূলত 3টা বিষয়ে ফোকাস করে নির্বাচন পরবর্তী সময় ওনার কাজ করবেন। ডিজিটাল হেলথ কেয়ার ডেভেলপমেন্টের বিষয়ে কাজ করবেন, যাতে হেলথ কেয়ার যাতে করে আমাদের দেশের নারী বা আমাদের যে ভালনারেবল গোষ্ঠী যারা আছে তাদের হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে তাদের অ্যাক্সেসটা বাড়ে। পাশাপাশি আমাদের প্রবাসী বাংলাদেশি যারা আছেন তারাও একটা ডিজিটাল সিস্টেমের মাধ্যমে তাদের পরিবারের হেলথের ব্যাপারে খোঁজখবর রাখতে পারেন, হেলথের ব্যাপারে যাবতীয় প্রয়োজনীয় অ্যাডভাইস দিতে পারেন। এটা নিয়ে কাজ করবেন উনি। এবং আরও ওনার 2টা রেগুলার কাজ তো এর আগে উনি যখন যেগুলো করেছেন, ইউথ ডেভেলপমেন্ট, তরুণ উদ্যোক্তা তৈরির কাজ, এটা উনি আগ্রহ করছেন, এটাও করবেন। এবং 3-0 নিয়ে ওনার যে কাজ ছিল সেই কাজটা উনি কন্টিনিউ করবেন। এবং উনি আগে আবেকে জানিয়েছেন যে নির্বাচনের পরে মার্চের 3য় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে উনি জাপান সফর করবেন। এবং এই ফাউন্ডেশনটা এরা বিভিন্ন বিষয়ে আপনার গবেষণা করে, পার্টিকুলারলি ওশিয়ান রিসার্চ নিয়ে তাদের যে কাজ, এবং সেটা নিয়ে উনি একটা কনফারেন্স ওখানে যোগ দেবেন এবং এই বিষয়ে যাতে কোলাবোরেশনটা বাংলাদেশের সাথে কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে তাদের সাথে কথা বলবেন। জি, ধন্যবাদ। সাম্প্রতিক সময়ে কিছু ঘটনায় একটু উদ্বেগের সঙ্গে খেয়াল করা যায়, কিছু অপপ্রচারের ফলে সাম্প্রদায়িক যে সম্প্রীতি সেটার বিনষ্টের মতো ঘটনার কেউ কেউ চেষ্টা করেন বা কেউ প্রভোকেটেড হন। সর্বশেষ নরসিংদীতে একজন মুদি ব্যবসায়ী, পুলিশ এবং পরিবারের প্রাথমিক যে ধারণা তিনি হচ্ছে পারিবারিক কলহ এবং ব্যবসায়ের পূর্বশত্রুতার জেরে খুন হয়েছেন। ভদ্রলোকের ধর্মীয় পরিচয়, উনি মণি চক্রবর্তী, ধর্মীয় পরিচয় সনাতন হওয়ার ফলে এটি নিয়ে নানান জায়গায় মিথ্যা প্রপাগান্ডা তৈরি হয়েছিল যে সাম্প্রদায়িক হামলায় তিনি নিহত হয়েছেন এই ধরনের। সেটার ভিত্তিতে আমরা খেয়াল করেছি যে কয়েকজন বিশিষ্ট নাগরিক বিবৃতিও দিয়েছেন। তো এই বিশিষ্ট নাগরিক যারা বিবৃতি দিয়েছেন তাদের মধ্যে অনেককেই দেখা গেছে ইতিপূর্বে বাংলাদেশের সমাজে নানান ঘটনায় ওনারা নিরপেক্ষ তদন্ত করেছেন, ওনারা সে সমস্ত জায়গায় ভিজিট করেছেন। তা আমরা প্রত্যাশা করব কোনো ঘটনায় যদি ওনাদের উদ্বেগ তৈরি হয়, মিথ্যা বা বানোয়ার তথ্যের ভিত্তিতে সেগুলিতে প্রভাবিত না হয়ে বিবৃতি দেওয়ার আগে একটু যাচাই বাছাই করবেন এবং প্রয়োজনে তারা সরজমিনে ভিজিট করবেন, সেখানে কোনো সাম্প্রদায়িক ইস্যু আছে কিনা সেটা দেখবেন। আদারওয়াইজ ওনাদের এই ধরনের বিবৃতি বা মিথ্যা তথ্য যখন দুটো মিলে এক জায়গায় দাঁড়ায়, এটা আমাদের যে সোশ্যাল যে সাম্প্রদায়িক যে হারমোনিটা, এটা বিনষ্টের ক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারে। এই জায়গায় প্রত্যেকেই সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য সরকারের পক্ষ থেকে অনুরোধ করা যাচ্ছে। থ্যাংক ইউ। আর আপনারা জানেন যে আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন আছে, একটা হিসেবে একটা সার্ভেতে দেখা যায় যে এদের সংখ্যা প্রায় 5 লাখ, 500,000 পিপল। তারা তাদের সুবিধার্থে আমাদের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের ঐকান্তিক প্রচেষ্টায় দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রণীত হয়েছে পাবলিক ও শ্রেণী পরীক্ষায় শ্রুতি লেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা 2025। তো এটা কেন ইম্পর্টেন্ট? এটা এই জন্য ইম্পর্টেন্ট, আগে যেটা ছিল সেটা কোনো সত্যিকার এক একটা বোর্ড এক এক রকম নিয়মে চলতো, ফলে একটা সেন্ট্রালি স্ট্যান্ডার্ডাইজড কোনো একটা সিস্টেম ছিল না এবং এতে অনেকের পরীক্ষায় অনেকে ক্ষতিগ্রস্ত হতেন। তো এইটাকে সামনে রেখে এই বছর যেটা উনি যেটা করেছেন যে এটার একটা পুরো সবাইকে এনে যারা
এটার ব্যাপারে এক্সপার্ট, এখানে কত সময় লাগে পুরোটাকে নিয়ে একটা স্ট্যান্ডার্ড একটা নীতিমালা করা হয়েছে। এটা আশা করা যায় যে যারা আমাদের দৃষ্টি প্রতিবন্ধ ভাই বোন যারা সরকারি বা বেসরকারি টেস্টে তারা এক্সাম যারা অ্যাপিয়ার করেন তাদের জন্য এটা এখন খুব ইজিয়ার হবে, এবং তাদের হয়ে যারা শ্রুতি লেখক যারা লেখেন তাদের জন্য এটা একটা খুবই একটা আমরা বলবো যে সব কিছু ইজিয়ার করবে এই টেস্ট গুলো করা। তো দৃষ্টি প্রতিবন্ধীদের সুবিধার্থে পাবলিক ও শ্রেণী পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গত মাসের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক পাবলিক ও শ্রেণী পরীক্ষায় শ্রুতি লেখকের সেবা গ্রহণ সংক্রান্ত নীতিমালা 2025 জারি করা হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘ 4 মাসে একাধিক অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে এই নীতিমালা প্রণীত হয়েছে। সমাজসেবা অধিদপ্তর 2024 সালের জরিপ অনুযায়ী দেশের দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীর সংখ্যা 4,75,565 জন। ইতিপূর্বে পাবলিক ও শ্রেণী পরীক্ষার জন্য কোনো অভিন্ন ও সম্পূর্ণ নীতিমালা ছিল না। বিভিন্ন সময় একাধিক ও খণ্ড খণ্ড প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে এই শ্রুতি লেখকের নিয়োগ পরিচালিত হতো। বিভিন্ন বোর্ড ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের নিজস্ব নিয়মে শ্রুতি লেখকদের নিয়োগ দিত। কারা এই পদে নিয়োগ পাবে, কি কি উপকরণ সাথে নিতে পারবে, সম্মানীর হার কি হবে, আবেদন ফর্ম, এই বিষয়ে অভিযোগ ও প্রতিকার কিভাবে হবে তার কিছু উল্লেখ করা ছিল না। অতিরিক্ত সময়ের কথা উল্লেখ করা হলেও সেটা কতটুক হবে তার ভিন্নতা ছিল। এই নীতিমালায় প্রতি ঘন্টার সময়ের বিপরীতে 15 মিনিট অতিরিক্ত সময় নির্ধারণ করা হয়েছে। এই নীতিমালায় সমন্বিতভাবে সকল সমস্যাগুলো চিহ্নিত করে অংশীজনের সাথে আলোচনার ভিত্তিতে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই নীতিমালা সকল সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সাধারণ শিক্ষা বোর্ড সমূহ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাবলিক শ্রেণী পরীক্ষায় পরীক্ষা গ্রহণকারী কর্তৃপক্ষের জন্য প্রযোজ্য হবে। নীতিমালায় তফসিল শ্রুতি লেখকদের যোগ্যতা ও আবেদন করার ফরমের বিশদ বিবরণী সংযুক্ত করা আছে। ইতিমধ্যে একাধিক সংগঠন ও সংস্থা এই নীতিমালাকে স্বাগত জানিয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরার বলেছেন, শিক্ষার সমতায়নে এই নীতিমালা আমাদের কার্যকরী ভূমিকা রাখবে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি এই সরকারের দায়বদ্ধতার কথা মনে করিয়ে দিবে। থ্যাংক ইউ। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি বোরহানুল আশিকিন, স্পেশাল করেসপন্ডেন্ট চ্যানেল 24। তো তফসিল ঘোষণার পরে আমরা দেখেছি যে বেশ কিছু হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে যারা নির্বাচনে কন্টেস্ট করছেন তারাও উদ্বেগ প্রকাশ করেছেন। তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা তিনি কোন উদ্বেগ প্রকাশ করেছেন কিনা, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণে থাকে নির্বাচন এবং নির্বাচনের আগে এবং নির্বাচনের পরে, তো সেক্ষেত্রে প্রধান উপদেষ্টা কোনো নির্দেশনা দিয়েছেন কিনা? ধন্যবাদ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালোভাবে নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আমরা দু একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয় এরকম দু একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে। এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রে চাঙ্গা। বিশেষ করে 3টা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছেন ওইটাকে, যেমন ধরেন শরীফ ওসমান বিন হাদির জানাজা, তারপরে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফিরে আসা, এটা নিয়ে বিশাল একটা র্যালি, এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়ার জানাজা। এই 3টা ইভেন্টই বাংলাদেশের যুগান্তকারী ইভেন্ট ছিল। প্রচুর মানুষ হয়েছে, রেকর্ড ব্রেকিং মানুষ হয়েছে।
তো প্রত্যেকটা অনুষ্ঠানই কিন্তু সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর আমি বলবো যে তাদের মধ্যে এখন অনেকাংশেই চাঙ্গা ভাব এসছে। আর দুই একটা ঘটনা ঘটছে বাংলাদেশে, এরকম দুই একটা ঘটনা ঘটে, বাট আমরা প্রত্যেকটা বিষয় ইনভেস্টিগেট করছি, প্রত্যেকটার ক্ষেত্রেই অ্যারেস্ট আছে। আপনি মুসাব্বিরের আপনি জানেন আজিজুর রহমান মুসাব্বির বিএনপির স্বেচ্ছাসেবক দলের কর্মী, ঢাকা উনার মৃত্যুতে 3 জনকে, যারা মেইন শুটার সহ 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে। আর অন্যান্য ক্ষেত্রে যারা আছেন, যেমন দীপুচন্দ্র দাসের যে ব্রুটাল মার্ডারের ওই ক্ষেত্রেও অনেকগুলো অ্যারেস্ট হয়েছে, এক ডজনের বেশি। অন্যান্য যেগুলো ঘটনা ঘটেছে প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই ভালো ভালো প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রেই অ্যারেস্ট আছে। থ্যাংক ইউ। আমি তানিম, আজকের পত্রিকা। নির্বাচনী পরিবেশকে সুষ্ঠু নির্বাচন নিয়ে জামাত সহ একটা দল সংখ্যা প্রকাশ করেছে, লেভেল প্লেইং ফিল্ডের কথা ওনারা করেছে, এই আপনার মন্তব্য? আমরা মনে করি খুব ভালো লেভেল প্লেইং ফিল্ড আছে এবং সবাই তাদের যা ইলেকশনের বিষয়ে যতগুলো অপরচুনিটি আছে সবাই সেটাকে ইউজ করছেন এবং সবাই আইনসিদ্ধভাবে তাদের কাজগুলো করছেন। ছোট দল বড় দল সবাই আমরা মনে করি যে তারা একটা সম মানে লেভেল প্লেইং ফিল্ড তারা পাচ্ছেন এবং সেই অনুযায়ী তারা তাদের কাজগুলো করছেন। আর 22 তারিখে আপনারা জানেন ফর্মালি ক্যাম্পেইন লঞ্চ হচ্ছে এবং সেই সময় আপনারা দেখবেন যে সবার জন্য এই লেভেল প্লেইং ফিল্ড সমান। আর কোশ্চেন? জি, ইতিমধ্যে আপনারা জানেন জামাত এবং এনসিপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে যে সরকারের তরফ থেকে একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এটা নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছেন এবং বাহিরেও প্রেস মিটিংয়ে বলছেন। এই বিষয়টা আপনি নির্বাচন কমিশনকে এই কোশ্চেনটা করবেন, বাট আমাদের তরফ থেকে আমরা বলতে পারি গভর্নমেন্ট কোনো দলকে কোনো এক্সট্রা কোনো প্রিভিলেজ দিচ্ছে না, কোনো দলকে কোনো এক্সট্রা প্রিভিলেজ দেওয়া হচ্ছে না। জি, আমার নাম মেহেদি, এনটিভিতে কাজ করি। সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে আপনি বলেছেন যে আজকের ইউর সাথে আলোচনায় প্রধান চ্যালেঞ্জের কথা বলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম, সেটা রোধে সরকার কি পদক্ষেপ নিচ্ছেন? সেটার রোধে সরকার অবশ্যই আপনারা দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা রিপোর্ট করছি। এটার মূল যে ইস্যু সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো, যে সমস্ত প্ল্যাটফর্মে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত প্ল্যাটফর্মে যারা যারা জিনিসগুলো পোস্টিং করেন, আমরা হয়তো একজনকে বলতে পারি যে এই কিছু, দেখা গেল যে উনি পরের দিন আবার আর একটা আইডি খুলে ফেলছেন। তো এইটাকে রোধের জন্য একটা হচ্ছে যে আমাদের তরফ থেকে চিফ অ্যাডভাইজার পেজের থেকে আমরা অনেকগুলো যারা যারা মিথ্যা নিউজ দেন আমরা সেগুলো ক্ষেত্রে অ্যালার্ট করি, যারা এগুলো মিথ্যা নিউজের ক্যাম্পেইন করেন সে বিষয়েও অ্যালার্ট করি। বাট এটা আমার মনে হয় যে এটা সামাজিকভাবে সবারই এটা রেসপন্সিবিলিটি আছে। নিউজ পেপারগুলো, টিভিগুলো সবাইকে আমরা আহ্বান করব যে এই যে ইলেকশনকে সামনে ঘিরে যে ধরনের মিথ্যা অপপ্রচার হচ্ছে সেগুলোর জন্য তারা যেন নিজস্ব ফ্যাক্ট চেক ইউনিট খুলে এটাকে তারা কমব্যাট করেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আইসিটি রিভিশন এটা নিয়ে কাজ করছে, আমাদের বিটিআরসি কাজ করছে। আমরা বলবো যে একটা সমন্বিত উদ্যোগ আছে, বাট আপনি জানেন কোটি কোটি লোক, 12 কোটি লোক সম্ভবত এখন ফেসবুক ব্যবহার করেন, টিকটক ব্যবহার করেন 6 কোটি লোক। তো এইখানে দু একটা যখন ভুল হয় আমরা মানে এমন এমন ইয়ে আছে সেটাকে আমরা ইন্টারভেন করতে করতে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা লেগে যায় অনেক ক্ষেত্রে। তো এই বিষয়গুলো সত্যিকার অর্থে মনিটর করা অনেক ক্ষেত্রে চাপ। আর অনেক ক্ষেত্রে যারা প্ল্যাটফর্ম আছে, যারা টিকটক বলেন, ফেসবুক বলেন, মেটা বলেন, তারাও তাদের কাছ থেকেও আমরা খুব টাইমলি যে কোঅপারেশনটা দরকার সেটা আমরা পাই না। হ্যালো, আমি শফিক ভাই, আমি শাওন বলছিলাম। আমি যেটা একটু জানতে চাচ্ছি যে ওসমান হাদির মৃত্যুর খবর আসার পরপরই আমাদের এখানে বাইরে থেকে কয়েকজন ইনফ্লুয়েন্সার তারা যেভাবে একটা পরিস্থিতি তৈরি করলেন এবং সাথে সাথে আমরা দেখলাম যে কিছু প্রথম আলো ডেলিস্টার একটা নাশকতার মতো ঘটনা ঘটে গেছে। তো এটা তো ইলেকশনের সময় প্রচুর ঘটতে পারে এবং তাৎক্ষণিক এই পদক্ষেপটা নেওয়ার ক্ষেত্রে সরকারের কি অ্যারেঞ্জমেন্ট আছে? মানে আমি বলবো যে সিকিউরিটি ফোর্স ইলেকশনকে সামনে রেখে তারা যথেষ্ট প্রিপেয়ার্ড আছে। তারা তাদের মধ্যে আমি বলেছি প্রায় 80% ট্রেনিং সম্পন্ন হয়েছে। তারা এই সমস্ত যে কি কি বিষয় হতে পারে, কি কি সিচুয়েশন অ্যারাইজ করতে পারে
সেগুলো নিয়ে তারা কথাবার্তা বলছেন। আর আমরা আশা করছি যে একটা অ্যাপ তৈরি করছে হোম মিনিস্ট্রি, এই অ্যাপটা আমাদেরকে খুব হেল্প করবে। আর এই সিমিলার অ্যাপ তৈরি করা হয়েছিল দুর্গাপূজার সময়, যে বাংলাদেশে প্রায় 32,000 আপনি জানেন যে দুর্গাপূজার মণ্ডপ ছিল, ওই প্রত্যেকটা মণ্ডপকেই কানেক্ট করা হয়েছিল এই অ্যাপের মাধ্যমে। ফলে কোথাও কোনো যদি ট্রাবল মেকিং হয় সেই জায়গাটায় তারা খুব দ্রুত এখানে ইন্টারভেন করা গেছে, খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো গেছে। তো আমরা আশা করছি যে ইলেকশনকে সামনে রেখে যেভাবে ট্রেনিং করা হচ্ছে, প্লাস প্রতিটা যেগুলো ভালনারেবল কেন্দ্র সেখানে বডি অন ক্যামেরা থাকবে, সিসিটিভি থাকবে, এবং এই যে অ্যাপের মাধ্যমে সবাই সংযুক্ত থাকবে, তাহলে আমরা খুব দ্রুত এই বিষয়ে ইন্টারভেন করা যাবে এবং খুব দ্রুত র্যাপিড রেসপন্স টিমকে পাঠানো যাবে এইটাকে পুরোকে ট্যাকেল দেওয়ার জন্য। আমার নাম মনিরুজ্জামান উজ্জ্বল, ঢাকা থেকে বলছিলাম। আপনি বডি অন ক্যামেরার কথা বলেছেন এবং প্রতিটি কেন্দ্রে সিসিটিভি থাকবে বলেছেন। এ পর্যন্ত ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে কিনা একটা প্রশ্ন। আরেকটা হচ্ছে বিভিন্ন সময় আপনারা শুরু থেকে বলে আসছিলেন যে অর্থ পাচার রোধে সরকার ভালো পদক্ষেপ নিয়েছে এবং আমরা একটা ভালো কিছু দেখতে পাবো। এ পর্যন্ত কত টাকা উদ্ধার হয়েছে, এরকম কোনো আপনাদের কাছে কোনো তথ্য রয়েছে কিনা একটু প্রথম প্রশ্নটা কি ছিল যেন আপনার? ঝুঁকিপূর্ণ ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কতগুলো সংখ্যা সেটা ইলেকশন কমিশন আপনাদেরকে জানাবেন, কারণ ওনারা এই পুরো অ্যাসেসমেন্টটা করেন। আর হচ্ছে মানি রিকভারির ক্ষেত্রে আমি বলবো যে এটা আমরা প্রথম থেকে কিন্তু একটা কথা বারবার বলছি যে এটা একটা খুবই সময়সাধ্য বিষয়, অনেক বছর লেগে যায়। মিনিমাম কিছু কিছু ক্ষেত্রে মিনিমাম টাইম লেগেছে 5 বছর। এই টাকাটা আমাদের যে কাজগুলো আমরা যেটা খুব দ্রুত করতে পেরেছি, টাকাগুলোকে লোকেট করা গেছে, কোথায় টাকাটা গিয়েছে, কোন কোন অফশোর অ্যাকাউন্টে গিয়েছে, কোন কোন দেশে গিয়েছে, তাদের সাথে আমরা খুব নিবিড়ভাবে কথাবার্তা বলেছি, তারা আমাদেরকে হেল্প করেছেন। অনেক ক্ষেত্রে আমাদের তরফ থেকে আমাদের অফিসিয়ালরা গিয়েছে